বিপিএল 2025-এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 14 অক্টোবর। যতটুকু আগে জানতে পেরেছিলাম যে আগামী 1 অক্টোবরের মধ্যে প্রত্যেকটি দলকে তাদের লোগো এবং তাদের দলের প্লেয়ারদের নাম বলতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটি দলেরও শোনা যায়নি যে তারা কোন লোগো বা কোন রিটেনশন প্লেয়ার বা কাদেরকে নিতে যাচ্ছে। এর পেছনে ফ্রাঞ্চাইজি মালিকরা একটা কথা বলছে যে বিসিবি তাদেরকে স্পষ্ট করে বলেনি যে কয়জন ক্রিকেটার রিটার্ন করা যাবে, কয়জন ডিরেক্ট সাইনিং করা যাবে। আবার বিসিবি আবার শোনা যাচ্ছে যে বিসিবি বলে দিয়েছে 1 অক্টোবরের মধ্যে। আসল সত্যটা কি আসলে কেউই জানে না। সবাই কিন্তু এখন একটি ধারণাই করছে যে বিসিবি তাদেরকে রিটেনশন এবং ডিরেক্ট সাইনিং সহ লোগো এবং দলের নাম ঘোষণা করতে বলেছে। আবার অনেকে ধারণা করছে এরকম যে বিসিবি তো তাদেরকে কোনো ধারণাই দেয়নি কয়জন ক্রিকেটারকে রিটার্ন করতে পারবে বা আনুষঙ্গিক বিষয়াদি। এখন যতটুকু সর্বশেষ আপডেট জানতে পেরেছি 7টি দলের, সেটি আপনাদের সামনে যতটুকু আপডেট আছে ততটুকুই উপস্থাপন করব। খুব বড় সড়ো করে উপস্থাপন করার কোনো ইচ্ছা আমার নেই। প্রথমত যদি আমরা বাংলাদেশ ক্যাপিটাল ঢাকাকে নিয়ে শুরু করি, এবং ক্যাপিটাল বলার সাথে সাথে শোনা যাচ্ছে যে বিপিএলে আমি বলেছিলাম এর আগে যে ঢাকা নবাবস নামে আসতে পারে তারা, আবার শোনা গিয়েছে যে ঢাকা ক্যাপিটালস হতে পারে। গত রাতে ঢাকা তাদের দলের নাম, দলের লোগো অ্যানাউন্স করার কথা ছিল, কিন্তু তারা কথা দিয়ে কথা রাখেনি। উল্টো তারা রাত্রেবেলা তারা এটা জানায় যে তিনটির নাম তাদের ফেসবুক পেজে রেখে, যদিও তাদের ফেসবুক পেজ না, এটা হচ্ছে রিমাক হারল্যান্ডের যেই ব্র্যান্ড, তাদের ফেসবুক পেজে তারা ছাড়ে যে রিমাক ঢাকা হারল্যান্ড হবে, রিমাক ঢাকা রেবেলস হবে, নাকি রিমাক ঢাকা ওয়ারিয়র্স হবে। যেই জায়গাতে তাদের গত রাতে ঘোষণা করার কথা ছিল যে তাদের দলের নাম কি হবে, লোগো কীরকম হবে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ কি, সেই জায়গাতে তারা সেখানে পুল আয়োজন করছে যে পাবলিক ভোট দিতে যে কোন নামকে তারা তাদের দলে ফাইনালাইজ করতে চায়। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে তারা প্রত্যেকটি ঢাকা রেবেলস হোক, ক্যাপিটালস হোক, ওয়ারিয়র্স হোক, সবগুলো নামের আগে রিমার্ক লাগিয়ে দিয়েছে, যেরকমটা ফরচুন বরিশাল লাগিয়েছিল। আসলে মানুষ কিন্তু এই ব্র্যান্ডের নাম কিন্তু তাদের এই একটি দলের নামের আগে চায় না, তারপরে কেন জানি তারা ব্র্যান্ডের নামকে তারা একদম জোর করে বসিয়ে দিতে চায়। এখন শেষ পর্যন্ত তারা কি এই ব্র্যান্ডের নামকে কন্টিনিউ করবে কিনা সেটি দেখার বিষয়। তারপর আসা যাক যে ঢাকা দলে আদৌ কারা খেলতে যাচ্ছেন। যতটুকু জানা গিয়েছে যে তাসকিন শরীফুলকে রিটার্ন করতে যাচ্ছে, অর্থাৎ গতবারের দল দুর্দান্ত ঢাকা থেকে। এবার শোনা যাচ্ছে যে মুস্তাফিজকেও তারা নক করছে যে তাদের দলে আসার জন্য, কিন্তু যতটুকু জানা গেছে তাসকিন আহমেদকে তারা মোটামুটি ফাইনালাইজ করে ফেলেছে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তারা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সাথে যোগাযোগ করছে, তার মধ্যে রস্টন চেজ এবং আরেকজন ক্রিকেটার নাম শুনেছিলাম খুব সম্ভবত তার নাম হচ্ছে সিমরন হেটমায়ার, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ঢাকা ফ্রাঞ্চাইজি। দেখা যাক শেষ পর্যন্ত তারা কাদেরকে ফাইনালাইজ করতে পারে। তারপর ঢাকার পরে যদি আমরা আসি চিটাগং কিংসে, চিটাগং কিংস দল 11 বছর পর বিপিএলে ফিরতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গাতে, কিন্তু চিটাগং কিংসের এখন পর্যন্ত তারা কি আসলে চিটাগং কিংস নামে কন্টিনিউ করবে, তারা কি ওই সেম লোগো যেটা ছিল 11 বছর আগে সেটি কন্টিনিউ করবে, সেটি এখন পর্যন্ত তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা কোনো জায়গাতে জানায়নি, এবং তাদের সম্পর্কে এখন পর্যন্ত কিচ্ছু জানা যায়নি যে তাদের রিটেনশন, অর্থাৎ তারা তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গাতে এসেছে, তারা কি আগের টিম থেকে রিটার্ন করতে যাচ্ছে কাউকে নাকি নতুন করে কাউকে দলে নিচ্ছে, এরকম কিছু জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে তারা খুব করে চাচ্ছে যে তারা মুস্তাফিজুর রহমান বা লিটন দাস এই দুইজনের যে কোনো একজনকে তাদের দলে ভেড়াতে। এর জন্য মুস্তাফিজুর রহমান শোনা যাচ্ছে যে 2 কোটি টাকা চার্জ করছে বিপিএল কোনো দলের হয়ে খেলার জন্য। তাদের মুস্তাফিজের পিছনে আবার ফরচুন বরিশালও রয়েছে, ঢাকাও রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে কারা খাঁচাবন্দি করতে পারে। আর লিটন দাসকে শোনা গিয়েছে যে চিটাগং কিংস তাদেরকে আইকন ক্রিকেটার হওয়ার অফার দিয়েছে তাকে, লিটন দাসকে, এবং তাদের দল অধিনায়কও করা হবে এরকম একটি গুঞ্জন রয়েছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত লিটন দাসকে দলে নিতে পারে কিনা। তারপর যদি আসি আরেকটি টিম বিপিএল এর খুলনা টাইগার্স, যদিও খুলনা টাইগার্স লাস্ট 4টি বছর যাবত বিপিএল অংশগ্রহণ করছে, 2020, 22, 23, 24-এ এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি। খুলনা টাইগার্স প্রতিবারের নেই এবারও ঘুমিয়ে রয়েছে। গত বিপিএলও কিন্তু বিপিএল এর একদম শেষ মুহূর্তে এসে তারা তাদের ফেসবুক পেজে নাড়া দিয়েছিল, এবার তারা একদম মানে কোনো আপডেটই তারা এখন পর্যন্ত জানায়নি। তারা তো পুরনো দল, অ্যাটলিস্ট তারা তো জানাতে পারতো যে তাদের দলে কাদেরকে তারা রিটার্ন করতে যাচ্ছে, কারণ তারা তো পুরনো দল। তাদের দলে তো গতবার যে ক্রিকেটাররা রয়েছিল এনামূলক বিজয় বা অন্যান্য যারা যারা রয়েছে তাদেরকে তারা রিটার্ন করতে যাচ্ছে কিনা সে তার কিছুই জানায়নি। তারপর আসি রাজশাহীর কথা। রাজশাহী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় এসেছে, দুর্বার রাজশাহী নামে খেলবে। এখন দুর্বার রাজশাহী শোনা যাচ্ছে যে তারা বাইরের দেশের কিছু কিছু ক্রিকেটারদের সাথে যোগাযোগ অলরেডি করে ফেলেছে। এর আগে শোনা গিয়েছিল যে আন্দ্রে রাসেলকে আনতে চাচ্ছে তারা। তাছাড়া তারা রাইলি রুশোর সাথে কথা বলছে। এছাড়াও শোনা গিয়েছে যে আয়ারল্যান্ডের কিছু ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে, এবং শোনা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে। এখন কাদের সাথে যোগাযোগ করছে সেটি জানা যায়নি। আর লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের টার্গেট রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের গতবারের প্লেয়ারদের দিকে,
তারা লিটন দাস, মুস্তাফিজ তাদের দিকেও তাকিয়ে রয়েছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত কাকে দলে ভেড়ায়। তারপর আচ্ছা, সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে বিশাল বড় একটি রিউমার সামনে এসেছে যে সিলেট স্ট্রাইকার্সের যে সাবেক অধিনায়ক, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তার নামে নাকি একটি 4.5 কোটি টাকার জোরপূর্বক শেয়ার ক্রয় করার একটি অভিযোগ এনেছে সিলেট স্ট্রাইকার্সের অন্যতম মালিক গোলাম সারোয়ার চৌধুরী, যাকে গত বিপিএল ওইভাবে দেখা যায়নি। তার থেকে নাকি সিলেট স্ট্রাইকার্সের 4.5 কোটি টাকা শেয়ার জোর করে কিনে নিয়েছে এবং তাকে পরিশোধ করেনি। আবার এও শোনা যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে নাকি আসন্ন বিপিএলে মাশরাফি কামব্যাক করতে যাচ্ছে। তার আগে টি10 লিগ একটা রয়েছে আগামী মাসে, খুব সম্ভবত আমেরিকাতে অক্টোবর মাসে, সেটাতে নাকি মাশরাফি খেলতে যাবে বিপিএল এর আগে প্রস্তুতি হিসেবে। এখন মাশরাফি যদি সিলেট স্ট্রাইকার্সের যে এলিগেশনটা রয়েছে গোলাম সারোয়ার চৌধুরীর যে সে জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের শেয়ার কিনেছে, সেটি যদি সত্য হয় তাহলে তো মাশরাফির খেলা হয়ে গেল। তারপরে এবং একটা কংক্রিট একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে সিলেট স্ট্রাইকার্সের আসন্ন আসরে তারা হেড কোচ করতে যাচ্ছে গতবারের হেড কোচ রাজিন সালিকি। তারপর যদি আসি ফরচুন বরিশাল লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে বলেছিলাম তামিম মাহমুদুল্লাহ এবং সাইফুদ্দিনকে তারা রিটেন করতে যাচ্ছে এবং ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে তারা মুস্তাফিজ রহমানের দিকে তাকিয়ে রয়েছে। এখন পর্যন্ত সেটি এই পর্যায়ে রয়েছে, অফিসিয়াল ঘোষণা তারা এখন পর্যন্ত দেয়নি। তারপর তাদের বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে শোনা গিয়েছিল ডেভিড মিলার এবং কাইল মায়ার্সকে তো গত বিপিএলের সময় তারা বলেছিল যে আগামী বিপিএলে খেলাবে, মানে এই আসন্ন সামনের বিপিএল, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে কাইল মায়ার্স এবং ডেভিড মিলার কি আসছে কিনা। তবে কাইল মায়ার্সটা আরেক দিকে থাক, ডেভিড মিলারের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে সাউথ আফ্রিকান ক্রিকেটারদের কি সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড অ্যালাউ করবে কিনা বিপিএলে। যদিও সাউথ আফ্রিকার একটি টেস্ট টিম বাংলাদেশে আসছে আগামী 16 অক্টোবর 2 ম্যাচে টেস্ট খেলার জন্য। এর আগে তারা প্রতিনিধি দল বাংলাদেশ ভিজিট করে গিয়েছিল নিরাপত্তা পর্যবেক্ষণ করার জন্য, তারপর তাদের দলকে পাঠাচ্ছে, এটা একটা ভালো একটা সাইন। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ডেভিড মিলার আসতে পারে। যদি ডেভিড মিলার আসে খুব সম্ভবত ফরচুন বরিশালে হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তারপর তাদের দলে আরও দুজন ক্রিকেটার নাম শোনা গিয়েছিল, তারা আসতে পারে মোহাম্মদ নওয়াজ এবং ডেভিড মালান। যদিও ডেভিড মালানের কথা তারা অফিসিয়ালি বলেনি, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে শুরু করে সাংবাদিকরা বলা বলি করছে ডেভিড মালান আসতে পারে। তবে ডেভিড মালানের বিষয়টা প্রকাশ্যে আসার পর ডেভিড মালানের পেছনে নাকি ঢাকার ফ্রাঞ্চাইজি সহ আরও একটি ফ্রাঞ্চাইজি যোগাযোগ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে ডেভিড মালান জানিয়েছে যে প্রায় 2 কোটির উপরে সে চার্জ করবে পুরো বিপিএল খেলার জন্য, কারণ সে আইএল টি20 বা এসএ টি20 সাউথ আফ্রিকা বা আরব আমিরাতের টি20 লিগে সে অংশগ্রহণ করছে না, তাকে কেউ পিক করেনি। সেক্ষেত্রে পুরো বিপিএল সে খেলতে চায়, তবে তাকে 2 কোটির উপর চার্জ দিতে হবে। এখন কেউ যদি রাজি হয় তাহলে তাকে পিক করতে পারে। মোহাম্মদ নওয়াজের বিষয়টা এখনও কথাবার্তা চলমান রয়েছে ফরচুন বরিশাল এবং মোহাম্মদ নওয়াজের ক্ষেত্রে। তারপর এখন যদি আমরা আসি সর্বশেষ দল রংপুর রাইডার্সকে নিয়ে। রংপুর রাইডার্স টানা অনেক বছর যাবত বিপিএল অংশগ্রহণ করছে, 2017 আসরে তারা চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত রংপুর রাইডার্সে বিপিএলে কারা অংশগ্রহণ করবে, কাদেরকে তারা নিচ্ছে, এখন পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। তবে একটা সংখ্যা রয়েছে যে সাকিবুল হাসান, তাদের আইকন ক্রিকেটার, গত বিপিএলে খেলেছিল, এই বিপিএলের 2 বছরের চুক্তিতে রয়েছিল। এখন দ্বিতীয় আসরেটি এখন সাকিবুল হাসান খেলবে কিনা রংপুর হয়ে, কারণ সাকিবুল হাসানের দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরের টেস্ট অপশন নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। যদি সে দেশে না আসতে পারে সেক্ষেত্রে কি বিপিএল খেলতে পারবে কিনা, কারণ যদি সে সিকিউরিটি ইস্যু, তো একটা নিরাপত্তা বিষয় তো সবচেয়ে বড় একটি সংখ্যা যে সাকিবুল হাসান দেশে এসে সার্ভাইভ করতে পারবে কিনা এবং যখন ইচ্ছা তখন দেশের বাইরে যেতে পারবে কিনা। সেক্ষেত্রে কিন্তু বিপিএলটা আরও বড় সন্দিহান হয়ে রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাদের আইকন ক্রিকেটার কাকে করে। যদিও তাদের দলে গত বিপিএল কিন্তু নুরুল হাসান চৌহান অধিনায়কত্ব দায়িত্ব পালন করছে, হয়তো বা নুরুল হাসান চৌহান কন্টিনিউ করতে পারে। এখন তারপরেও এগুলো সবই এখন স্পেকুলেশন যে কে কোন দলে যাচ্ছে, এখন কিচ্ছু ওইভাবে জানা যায়নি। যদিও কিছু ব্রেকিং নিউজ আকারে অনেকে প্রকাশ করছে, কিন্তু সবগুলি আসলে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে বিপিএল 2025 আসন্ন বিপিএলের 7টি দল নিয়ে আপডেট। আর এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে আরেকটি কথা বলে রাখা ভালো ঢাকার ক্ষেত্রে, যেটি বলতে ভুলে গেছিলাম, যে ঢাকা নাকি ঢাকা রেবেলস নামে তাদের নাম এবং লোগো বিসিবির কাছে জমা দিয়েছে। বিসিবি সেটি অ্যাপ্রুভাল দিলেই তারা ঘোষণা করবে। তবে সেটি কতটুকু সত্য সেটিও আমার জানা নেই, সেটিও আমি আসলে রিউমার্স হিসেবে আমার সামনে এসেছিল। এখন রিউমার্সটা কতটুকু সত্য হয় সেটির প্রতিফলন সামনেই দেখা যাবে। তো এই ছিল আমার কাছে বিপিএল 2025-এর 7টি দল নিয়ে আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।